সবাইকে স্বাগত। রাতের মাঝখানের সংবাদের সঙ্গে আছে আমি ইতিশাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপির করা মামলার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানীর উত্তরা বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে 3 জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক 3 সিইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। এদিকে শাপলা প্রতীক চেয়ে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করছে এনসিপি। জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি আজ ঐক্যবদ্ধ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক সেমিনারে তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান প্রধান বিচারপতি। এবং পরিত্যক্ত ভগ্নদশার হলে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন ঢাকা মেডিকেল কলেজের অনেক শিক্ষার্থী। রুমগুলোর ছাদ থেকে খুলে পড়ছে পলেস্তরা, বেরিয়ে পড়েছে রড। কাল দুপুরের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে হল পরিদর্শন করে সংস্কারের দাবিগুলো না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও হল ছাড়েনি তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ করেছিল বিএনপি। এর আগে সকালে আওয়ামী লীগ আমলে 3টি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ভোট পরিচালনাকারী সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, 12 জন নির্বাচন কমিশনার এবং 3 ইসি সচিবের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মামলার আবেদন শেরেবাংলা নগর থানায় জমা দেয় বিএনপি প্রতিনিধি দল। মামলায় 19 জনের নাম সহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি নেতা সালাউদ্দিন খান সিএসের কাছে রকিব হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগনামা জমা দেন। এতে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এনসিপি, আমজনতার দল, পিপলস পার্টি সহ শতাধিক দল আবেদন করেছে। কমিশন জানিয়েছে, যাচাই বাছাই শেষে আগামী সেপ্টেম্বরে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শেষ দিনে সকাল থেকে নির্বাচন ভবনে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়। বিকেলে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। দলীয় প্রতীক হিসেবে তারা চেয়েছে শাপলা ফুল। এর পরের পছন্দ কলম অথবা মোবাইল সেট। বিপ্লবকে ধারণ করে নিবন্ধনের আবেদন করা হয়েছে, জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। বেশ কিছু দল শেষ দিনেও নিবন্ধনের আবেদন জমা দেবার সময় বাড়ানোর আবেদন করে। নির্বাচন কমিশন সচিব জানান, সরেজমিন তদন্ত করে যারা শর্ত পূরণ করতে পেরেছে তাদের নিবন্ধন দেয়া হবে। আনারস, কলম আর ঘন্টা। আমরা ঘন্টা চেয়েছি। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত প্রস্তাবনা বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। কারো জীবদ্দশায় তিনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে বিএনপি সহ কয়েকটি দল এর সাথে একমত হয়নি। এদিকে আজ আরও আলোচনা হয়েছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি বিষয়ে। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে শুরু থেকেই আলোচিত বিষয় ছিল কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করা। সেজন্য প্রস্তাব আসে 2 বারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না কেউ। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। 2 বারের বেশি
পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। এই 10 বছরের সাথে পুরোপুরি একমত হয়নি বিএনপি, সাথে ছিল আরও কিছু দল। প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানের মূলনীতিতে যোগ করা নিয়ে আলোচনা হয়, যেখানে বিএনপি বলেছে সংবিধানের 5ম সংশোধনীতে যেভাবে মূলনীতি আছে সেভাবে থাকার পক্ষে। আমরা সংবিধানের মূলনীতি প্রশ্নে 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি। যদিও প্রতিটি দলই সংবিধানের মূলনীতি প্রশ্নে তাদের অবস্থান জানিয়েছে, জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামিক দল তারা বলছে মূলনীতিতে আল্লাহর উপর বিশ্বাস সংযোজন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না, এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এই 4 মূলনীতির প্রশ্নে আমরা অনড়, এইখানে হাত দেওয়া যাবে না। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তার বক্তব্যে দলগুলোর প্রতি ছাড় দেওয়ার মানসিকতা আনার অনুরোধ জানান। এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে যুক্ত করা, উল্লেখ করা কিংবা অন্যভাবে সংযুক্ত করার প্রশ্নটা তখন বিবেচিত হবে। এইটা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আনা হবে, যা লিখিতভাবে, যেটা আসলে আজকের আলোচনাকে রিফ্লেক্ট করে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নিজেদের নীতি নির্ধারণী পর্যায়ে যাতে আলোচনা করার সুযোগ পায়, সেজন্য আগামী 2 দিন মুলতবি দিয়ে বুধবার আবারও শুরু হবে বৈঠক। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতীয় ঐক্যবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার পর 54 বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। I reiterate with utmost urgency the need for establishing a separate secretariat for the judiciary, which is essential not only for administrative autonomy but for securing the structural foundation upon which all other sectoral reforms must rest. We are deeply committed in achieving an efficient and independent judiciary, and we look forward to its effective realization. The fate of these crucial aspirations and initiatives depends entirely on our collective efforts. We must bear in mind that our actions during this significant period will echo through time and will make it happen. আগামীকাল দুপুর 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হল পরিদর্শন করে সংস্কারের দাবি মেনে না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি, জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে তারা সমস্যাটি নিরসনের চেষ্টা করছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য দেশের সবচেয়ে সেরা ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হলের এমন ভগ্নদশা দেখে যে কেউ চমকে উঠবে। বারান্দায় পলেস্তরা ধসে কলামের রুগ্ন হয়ে যাওয়া রড বেরিয়ে পড়েছে, আর রুমগুলোর ছাদ থেকে পলেস্তরা খুলে পড়ার ঘটনা অহরহ। বলা যায় প্রাণহানির ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের এখানে নিত্য বসবাস। সবার ভয় কখন যেন ধসে পড়ে ভবন।
কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে অনেক আগেই, তবে বাধ্য হয়ে থাকছেন শিক্ষার্থীরা। যেগুলো ভেঙে পড়তেছে সেগুলোর ওজন প্রায় 2 থেকে 3 কেজি, ইভেন 5 কেজি ওজনেরও আছে। ওই রকম একটা জিনিস যদি আপনাদের মাথার উপর ভেঙে পড়ে, আপনি কি বাঁচবেন? পরশুদিন একটা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ অন্য জায়গায় শিফট করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ রুমে আমরা শিফট করতে পারছি না, কারণ যে রুমগুলোতে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেগুলোতে আগে থেকেই অন্যরা বসবাস করছে এবং তারা সরে যাচ্ছে না। নতুন আবাসিক ভবন নির্মাণের জন্য তাই দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তবে কাজের কাজ হচ্ছিল না। এখন আবার সেই আন্দোলন বেগ পেয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ও আজ দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি। তবে আন্দোলনরতরা হল ত্যাগ করেননি। সকালে তারা দাবি দাওয়া নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন। মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এদিকে কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের জানান, তারা শিক্ষার্থীদের দাবির সাথে একমত, তবে নতুন অবকাঠামো নির্মাণে সময় লাগবে। আপাতত হলের ঝুঁকিপূর্ণ অংশ থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সবই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে এবং ছাত্রদেরকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, বাট তাদের একটা আশু সমাধান চাই যে আজকেই তাদের একটা হোস্টেলে নেওয়া, যেটা বাস্তবিক পক্ষে আসলে সম্ভব না। আমরা তাদের দাবির সাথে একমত। আমরা চাই তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। আন্দোলনরতরা জানান, ছেলেদের চেয়ে মেয়েদের হল বেশি ভগ্ন দশায় রয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। গেল 3 বছরের মধ্যে করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু হলো আজ। মারা গেছে 5 জন। 2022 সালের 18 অক্টোবর মৃত্যু ছিল 6 জন। এরপর এটি একদিনের সর্বোচ্চ মৃত্যু। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের। সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 36 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 621টি। এর মধ্যে শনাক্তের হার প্রায় 6%। এদিকে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতেও মারা গেছে 1 জন। চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন 32 জন। গেল একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন। হটস্পট বরিশালে ভর্তি হয়েছে 136 জন ডেঙ্গু রোগী। অবশেষে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট আজ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে যার আকার ধরা হয় 7,90,000 কোটি টাকা। আর এনবিআরকে আদায়ের লক্ষ্য দেয়া হয় 4,99,000 কোটি। বাজেট ঘাটতি ধরা হয় জিডিপির 3.6%। নতুন বাজেটের মাধ্যমে 5.5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। তবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার পর নানা মহলের সমালোচনায় তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত 2রা জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে অর্থ মন্ত্রণালয় ভবনের নিচে কর্মকর্তা কর্মচারীরা জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সচিবালয় লাইব্রেরিতে কর্মবিরতি পালনে কর্মসূচি দেওয়া হয়। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঐতিহ্য নির্ভর সাংস্কৃতিক সহযোগিতাকে আরও দৃঢ় করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ। বিকেলে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। আরও উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের প্রধান ডক্টর সু ভাইজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারিস হোসেন সহ অন্যরা। বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, এটি 1000 বছরের পুরনো সাংস্কৃতিক বন্ধনের সোপান।
এবার আন্তর্জাতিক। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। এদিকে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় শনিবার রাতে ইরানের ফর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এটি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বোমারু বিমান এবং সাবমেরিন থেকে হামলা চালানোর পর স্থানীয় সময় রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলেন তিনি। ইরানকে সতর্ক করে বলেন, হয় শান্তি আসবে নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু ব্যবহার করে ইরানের ফর্দো ও নাতাঞ্জের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়। এছাড়া নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় হামলার জন্য মার্কিন সাবমেরিন থেকেও ছোড়া হয়েছে ক্রুজ মিসাইল। সফলভাবে হামলার পর বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা ছেড়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপারেশন রাইজিং লায়ন। যুক্তরাষ্ট্রের হামলা জঘন্য ও নীতি গর্হিত বলে এর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, সার্বভৌমত্ব রক্ষার অধিকার ইরানের আছে। এ হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। এছাড়াও ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে তদন্ত করতে আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। এবার খেলার খবর। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার রজত জয়ন্তী উৎসবের রাজশাহী পর্ব পালিত হয়েছে আজ। 7 বিভাগে পর্যায়ক্রমে ক্রিকেট বোর্ড এই উৎসব পালন করছে। আজকের আয়োজনে 12 বছর বয়সী খুদে ছেলে ও মেয়েদের নিয়েছিল 6-a-side ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়া খেলোয়াড়দের জন্য পেসারদের স্পিড জানা, ছবি আঁকা, সরাসরি স্ট্যাম্প ভাঙার চ্যালেঞ্জ, টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তের ছবি ও ভিডিও প্রদর্শনী, অভিষেক ম্যাচের ধারাভাষ্য দেয়া, গুড লাক উইশ বোর্ডে শুভেচ্ছা জানানো এবং অভিভাবকদের ক্রিকেটের প্রাথমিক ধারণা দেয়া হয়। রাজশাহীতে এই উৎসবে আজ অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মাহবুব আনাম, পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী ও দেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। গতকাল খুলনা থেকে এই উৎসব শুরু হয়েছে। শেষ করছে রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির করা মামলার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা গ্রেফতার, শাপলা প্রতীক চেয়ে নিবন্ধন পেতে ইসিতে এনসিপির আবেদন। জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি আজ ঐক্যবদ্ধ বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি প্রধান বিচারপতির। এবং পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস ঢাকা মেডিকেল কলেজের বহু শিক্ষার্থীর। সংস্কারে 24 ঘন্টার আলটিমেটাম না হলে কঠোর কর্মসূচির ঘোষণা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।